আরে কি রে ভাই, ফোনের পর শুধু ফোন এসেই যাচ্ছে, শান্তি নেই জীবনে। মোবাইল ছাড়াই জীবন ঠিক ছিল। হ্যাঁ, বস। আরে ও দাদা, হ্যাঁ সাহেব। একটা চা দিন। আচ্ছা পাঠাচ্ছি। আরে পাঠাচ্ছি পাঠাচ্ছি। আরে আজকালকার লোকের একদম ধৈর্যই ধরতে পারে না, হর্ন বাজিয়েই যাচ্ছে দেখ। আরে ভাই এ কিরকম কাস্টমার রে, মাথা খেয়ে নিল। যা চা দিয়ে আয়। স্যার, স্যার আপনার চা। স্যার, আরে এই তো স্টিয়ারিং এ মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। স্যার, খুন। খুব সাবধানে বাইরে বের করো একে, ঠিক আছে? সাবধানে। সোজা বুকে গুলি করেছে, ডান দিকে। পকেটগুলো একবার চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। কে মেরেছে একে? কে মেরেছে একে? জানি না স্যার, কে মেরে গেল। আর কে কে ছিল এখানে ওই সময়? স্যার তখন তো আমরা দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। শুধু তোমরাই ছিলে, আর কেউ ছিল না? না স্যার। এর মানে কি জানো? এর মানে হলো এই খুন হয়তো তোমরা দুজনে করেছো, না হলে তোমাদের মধ্যে একজন করেছে। না স্যার, আমরা কেন খুন করব? লুট করার জন্যে? স্যার যদি লুটপাটি করব তাহলে আপনাদের ফোন করতে যাব কেন? চুপ! এখনই জানতে পারবো। সচিন, দোকানটাকে ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, ওর কাছে এই পার্সটা পাওয়া গেছে, এর মধ্যে শুধু টাকা আছে। আইডি? না স্যার, কোনো আইডি কার্ড নেই। গাড়িটাকে ভালো করে চেক করো, মনে হয় কিছু পাওয়া যাবে। স্যার, এই চায়ের দোকান থেকে না কোনো গান পেয়েছি, না কোনো গুলির শেল। কিছুই পাওয়া যায়নি? স্যার এবার তো আপনার বিশ্বাস হয়েছে যে আমরা নির্দোষ? চুপ! আমি নির্দোষ? হ্যাঁ, নিজের চায়ের দোকানে শুধু তোমরাই দুজন ছিলে, আর তোমাদের দুজনের চোখের সামনে এই গাড়িটা ছিল, আর ওই গাড়িটার ভেতরে লোকটা, আর ওকে গুলি করা হয়, আর তুমি বলছো যে তুমি কাউকে দেখোইনি? কিভাবে এটা সম্ভব? কিভাবে বলছো কাউকে দেখোনি? স্যার আমরাও তো বুঝতে পারছি না যে খুন কে করলো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। স্যার, গুলি যখন এর সামনেই লেগেছে তাহলে গাড়ির সামনের দিকের কাঁচ তো ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু কাঁচ তো একদম ঠিকঠাক আছে। হ্যাঁ সেটাই তো। আর স্যার, ওই চার দোকান থেকে প্যাসেঞ্জার সিটের দরজাটা দেখা যায় না। হতে পারে যে লোকটা সামনে থেকে এসেছে প্যাসেঞ্জার সিটের সামনে আর গুলি করে চলে গেছে।
না সচিন, যদি ওই লোকটা প্যাসেঞ্জার সিটে বসে ওকে গুলি চালাতো তাহলে গুলি ওর বাঁ দিকে লাগতো, বাঁ দিকে, কিন্তু গুলি ওর লেগেছে ডান দিকে, তাই না? স্যার, এই লোকটা এই সিটে এইভাবে বসেছিল, আর এই ড্রাইভারের সিটে ওকে যদি ডান দিকে গুলি করতে হয় তাহলে খুনিকে ওর সামনে আসতে হবে। সেটাই তো। আর যদি এমনটাই ঘটে তাহলে ও নিশ্চয়ই খুনির দিকে তাকাবে, কিন্তু এই লোকগুলোর কথা অনুযায়ী ওই লোকটা স্টিয়ারিং এর উপর এইভাবে পড়েছিল। স্যার, হ্যাঁ, এই দেখো দয়া, আরো একটা লাশ, আর ছুরিটাও আছে, লাশও আছে, আবার হাতিয়ারও আছে। স্যারের আই কার্ড আছে, এর নাম দীনেশ। দিনেশ? স্যার, মনে হয় এই প্রথম ছেলেটাই ওই দ্বিতীয় ছেলেটাকে খুন করেছে আর ওর লাশটা গাড়িতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, যাতে ওই লাশ আর ছুরিটা দুটোই লুকিয়ে ফেলতে পারে। কিন্তু বোধহয় অন্য কেউ খুনিকেই খুন করে গেছে। স্যার দিনেশের পরিবারের লোকজন একে মেরে ফেলেনি তো দিনেশের খুনের বদলা নেবার জন্য? দিনেশের খুনের বদলা নিতে ওর বাড়ির লোক একে মেরেছে নাকি অন্য কেউ মেরেছে, সেটা তো দিনেশের বাড়িতে গেলেই জানতে পারবো। মনে হয় স্যার বাড়িতে কেউ নেই, কেউ দরজাই খুলছে না। আপনারা কার সঙ্গে দেখা করবেন? আপনি কে? আমি এই বাড়ির মালকিন, দীনেশবাবুর ওয়াইফ। কিন্তু ও তো বাড়িতে নেই। আপনি বাইরে কোথাও থেকে আসছেন? আগে হ্যাঁ, দিল্লি থেকে। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু কি হয়েছেটা কি? আসলে আপনার স্বামী দীনেশকে খুন করা হয়েছে। দিনেশ আজকে আমাকে এয়ারপোর্টে নিতে আসবে বলেছিল, কিন্তু সকাল থেকে আমার ফোনই তুলছিল না। আমি কি করে জানবো যে এরকম কিছু ঘটবে? আপনি দিল্লি কেন গেছিলেন? মা বাবার বিবাহ বার্ষিকী ছিল, ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম। দিনেশ যায়নি আপনার সঙ্গে? ও কাজে ব্যস্ত ছিল। আপনি একে চেনেন? না। একেও খুন করা হয়েছে। কি করেছে? দেখুন, সেটা তো জানি না, কিন্তু আমাদের সন্দেহ যে দীনেশকে এই খুন করেছে। কি? এই লোকটা আমার স্বামীকে মেরেছে? যেই ছুরি দিয়ে দীনেশকে খুন করা হয়েছে সেই ছুরিটার উপর এই লোকটারই আঙুলের ছাপ পাওয়া গেছে। দিনেশ এই লোকটাকে চিনতও না, তাহলে এই লোকটা দিনেশকে কেন মারবে? আপনি কিভাবে জানলেন যে দিনেশ ওকে চিনতো না? কারণ আমি দিনেশের সব বন্ধু, ওর চারপাশের সব লোকজনকে চিনি, আর আমি এই লোকটাকে দিনেশের সাথে কখনো দেখিনি। এমনটাও তো হতে পারে যে এই লোকটাকে কেউ টাকা দিয়েছে দীনেশকে মারার জন্য। কিন্তু কে করবে এইসব? সেটা তো আপনি আমাদের বলুন। এমন কেউ ছিল যার সাথে দিনেশের শত্রুতা ছিল, কিংবা আপনার কাউকে সন্দেহ হয়? আমার তো শুধু ঋষিকেই সন্দেহ হয়। ঋষি? এই ঋষিটাকে? দিনেশের বিজনেস পার্টনার। বেশ কিছু মাস ধরে দিনেশ আর ঋষির মধ্যে টেনশন চলছিল। এক মিনিট। হ্যাঁ, ওই গাড়িটার মালিককে জানতে পেরেছো? কি নাম ওর? ও ঠিক আছে। যে গাড়িতে দীনেশের লাশ পাওয়া গেছিল সেটার মালিকের নাম জানা গেছে, তার নাম ভূমিকা। আপনি কোনো ভূমিকা নামে মহিলাকে চেনেন? এই নামটা তো আমি প্রথমবার শুনছি। ও, তাহলে এই ভূমিকা আর দীনেশের বিজনেস পার্টনার ঋষিকে বিউরোতে ডাকি। বলুন বলুন ঋষিবাবু, তাড়াতাড়ি বলুন। স্যার, এটা সত্যি যে আমার আর দিনেশের মাঝখানে টেনশন চলছিল, কিন্তু সব ব্যবসাতে এরকম টেনশন থাকে। তার মানে তো এটা নয় যে আমি দিনেশকে খুন করে ফেলবো। আচ্ছা, কি ব্যাপার নিয়ে টেনশনটা চলছিল? স্যার, প্রফিটের পার্সেন্টেজ নিয়ে।
দীনেশ চাইছিল যে ওকে আমরা 50%-এর বদলে 60% দিই, কিন্তু আমি এটা কখনোই মেনে নিইনি। কাজ যখন আমরা সমান করছি তাহলে ভাগটাও সমান হওয়া উচিত, তাই না? সেটা তো তুমি বলতে পারবে, কিন্তু যখন তুমি জানলে দিনেশ তোমার কথায় রাজি হচ্ছে না, তখন তুমি ভাবলে যে দিনেশকেই যদি আমি খুন করে দিই তাহলে লাভের পুরো টাকাটাই আমি পেয়ে যাই, তাই না? কে? স্যার, আমি যা পেতাম তাতেই আমি খুশি ছিলাম স্যার। আমি ওকে কেন খুন করতে যাব? স্যার, এখন প্রায়শই নিউজে শোনা যায় যে একজন বিজনেস পার্টনার টাকার জন্য আরেকজনকে খুন করেছে। শুনলেন ঋষি বাবু? হ্যাঁ, শুনলেন? জিজ্ঞাসাবাদ করার জন্য আবার আপনাকে দরকার হবে। আপাতত আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার এই হলো ভূমিকা। ওই গাড়িটা এনার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওই গাড়ির মালকিন যে গাড়িতে আমরা দুটো লাশ পেয়েছি। স্যার, এই কথাটা শুনে তো আমারই পায়ের তলা থেকে জমি সরে গেছে। এখন তো আমারও ওই গাড়িতে বসতে গেলে ভয় লাগবে। কেস শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার গাড়িটা বেচতে পারবেন। এখন এইটুকু বলুন যে এই লোকটাকে আপনি চেনেন? কে ইনি? কে এই লোকটা স্যার? আমি তো এনাকে চিনি না। যদি নাই চেনেন তাহলে এই লোকটা আপনার গাড়ি ড্রাইভ করে কি করে যাচ্ছিল? স্যার, কালই আমার গাড়িটা চুরি হয়ে গেছিল। এই দেখুন, এই যে এফআইআর এর কপি। বিনেশ, এনাকে ফটোটা দেখাও তো। এই দ্বিতীয় ব্যক্তি যার লাশ আপনার গাড়ির ডিকিতে ছিল, একে চেনেন আপনি? স্যার, আমি এনাকে আগে কখনো দেখিনি। একেও আপনি চেনেন না? ঠিক আছে। আচ্ছা ভূমিকা দেবী, একটা কথা বলুন, আপনার গাড়িটা চুরি হলো কিভাবে আর কোথা থেকে? স্যার, আমি আমার গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়েছিলাম, ওখান থেকে গাড়িটা চুরি হয়। কোথায় দিয়েছিলেন আপনি গাড়িটা সার্ভিসিং এর জন্য? আরে ম্যাডাম, আপনি? হ্যাঁ, ওনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? ম্যাডাম, আমি তো অনেকবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তাও আপনি সিআইডিকে নিয়ে এসেছেন? আমি তো আপনার গাড়ির দাম দেবো বলেছি। আরে ঘাবড়ানোর কিছু নেই, ইনি তো প্রশংসা করছিলেন তোমার। প্রশংসা? হ্যাঁ, বলছিলেন যে গাড়ির যে ওয়াশ এখানে হয় সেটা অন্য কোথাওই হয় না। হ্যাঁ, এটা তো ঠিক। সিআইডির গাড়িও ময়লা হয়ে গেছে অপরাধীদের পেছনে দৌড়তে দৌড়তে। এটাকেও ওয়াশ করে দাও। হ্যাঁ, বাকি কথা গাড়িতে বসেই হবে। গাড়িতে স্যার? হ্যাঁ, ভয় পেও না, কিচ্ছু হবে না। চল। ভূমিকা দেবী, আপনি সামনে বসুন। রাজু, হ্যাঁ স্যার। সাহেবদের গাড়িটা পরিষ্কার করে দিও তো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এবার বলো, তোমার গ্যারেজ থেকে এই মহিলার গাড়িটা চুরি হলো কি করে? স্যার, খুব লজ্জাজনক ঘটনা, কিন্তু স্যার এর আগে আমার সার্ভিস সেন্টারে কোনোদিন এরকম হয়নি। ওহো স্যার, প্রথম জিনিসই তো সব সময় ভুল হয়। প্রথম চুরি, প্রথম অপরাধ, প্রথম প্রেম। স্যার, আমি তো গাড়ির সুরক্ষার জন্য রাতে ওয়াচম্যান রেখেছি, তাও এরকম হয়েছে। আচ্ছা, তোমার এই ওয়াচম্যানকে ওই চোরের মুখটা দেখেছিল? দেখেছিল স্যার, ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারিনি, আর চোট খেয়ে বসেছে। যখন গাড়িটা এখানে সার্ভিসিং এর জন্য আনা হয়েছিল তখন কারের ডিকিতে কারুর লাশ ছিল কি? লাশ? না স্যার, একদমই না। আরে, আপনারা এখন আমাকে সন্দেহ করছেন? আহা, আমরা আপনাকে সন্দেহ করছি না, আমরা নিজেদের সন্দেহ দূর করছি। আচ্ছা, তোমার এই ওয়াচম্যান যে ওই চোরটাকে ধরেছিল সেদিন, সে কোথায় আছে? ওকে ধরার চক্করে তো আমার পায়ে চোটও লেগে গেল। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি গাড়িটাকে চুরি হওয়া থেকে আটকাতে পারলাম না। স্যার, খুব সাহসী ওয়াচম্যানে। সে তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এসব কি করে হলো?
পরশুদিন রাতের কথা, আমি 2 মিনিটের জন্য বাথরুমে গেছিলাম আর ফিরে এসে দেখলাম একটা লোক গাড়ির লকটাকে ভাঙার চেষ্টা করছে। এই কে ওখানে? দাঁড়া বলছি। আমি তোকে যেতে দেবো না। ছাড় দাঁড়া। ছাড় বলছি, ওকে বলছি সরে যা, তুই মরবি কিন্তু। সর। এই দাঁড়া দাঁড়া। ও তো পালিয়ে গেছিল স্যার, কিন্তু স্যার ওকে ধরতে গিয়ে ওর পকেটের এই অংশটা আর পকেটে রাখা এই রেস্টুরেন্টের বিলটা আমার হাতে চলে এসেছিল। ও, ট্যাকোস রেস্টুরেন্টে খাবার খেয়েছিল এই চোরটা গাড়িটা চুরি করার একটু আগেই। আচ্ছা, এই কি সেই লোকটা যে গাড়ি চুরি করেছিল? হ্যাঁ স্যার, এ তো ওই বদমাসটাই। কিন্তু এর কি হয়েছে স্যার? সে মারা গেছে, কেউ একে খুন করে দিয়েছে। খুন স্যার? আমি খুন করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। আমরা জানি সেটা। এই দেখো, এই রেস্টুরেন্টের বিলে একে 10% ডিসকাউন্টও দিয়েছে। ডিসকাউন্ট রেস্টুরেন্টে? স্যার, দোকানে সেলের সময় ডিসকাউন্ট শুনেছি, কিন্তু রেস্টুরেন্টে? সেটা এই জন্যই পঙ্কজ, কারণ বোধহয় এই চোরটা এই রেস্টুরেন্টে প্রায়ই খাবার খেতে যায়, আর সেই জন্যই এই রেস্টুরেন্টের মালিক ওর পার্মানেন্ট কাস্টমারকে 10% ডিসকাউন্টও দেয়। ট্যাকোস রেস্টুরেন্ট। ওয়েলকাম স্যার, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, টেবিল খালি নেই। আমরা এখানে খাবার খেতে আসিনি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি ব্যাপার স্যার? আপনি এই লোকটাকে চেনেন? ইনি তো প্রমোদ বাবু। ও, তাহলে এই লোকটার নাম প্রমোদ। ইনি তো প্রায়ই এখানে আসতেন, কিন্তু কি ব্যাপার স্যার? এই লোকটা মারা গেছে, কেউ একজন খুন করেছে একে। সে কি, ইনি খুন হয়েছেন? খুব খারাপ হয়েছে স্যার। পরশু রাতেই তো এখানে খেতে এসেছিলেন। এটা কি ওনার পরশুর বিল? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা কোত্থেকে পেলেন? এ অনেক লম্বা কাহিনী। আপনি এটা বলুন যে পরশু রাতেও যখন এখানে খাবার খেতে এসেছিল তখন কেউ ছিল ওর সাথে? না স্যার, উনি বরাবর একলাই আসতেন। ওর মুখ থেকে আপনি কখনো দীনেশ নামটা শুনেছিলেন? না স্যার, দীনেশ আবার কে? এই হলো দীনেশ। ইনিও কি খুন হয়েছেন? হ্যাঁ, একেও খুন করা হয়েছে। আমি এনাকে আগে কখনো দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই প্রমোদ তো এখানে প্রায়ই আসা যাওয়া করতো, তো ওর অ্যাড্রেস নিশ্চয়ই আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, প্রমোদবাবু বাড়িতে খাবার অর্ডার করতেন। 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, এই নিন। প্রমোদ, অম্বাবাড়ি। না, এটা হতে পারে না। আমার প্রমোদ দাদা চলে যেতে পারে না। কি করে হলো এসব? কেউ বোধহয় গুলি করে মেরেছে প্রমোদকে। কতবার বলেছি ওকে যে চুরি করা ছেড়ে দাও, ভালো মানুষের মতো বাঁচো, কিন্তু না, আমার কথা ও মানেনি। আর আর আজ এই প্রমোদ চুরি করতো? অনেক বলতাম আমি ওকে যে খারাপ কাজ করো না, ছোটখাটো চাকরি খুঁজে নাও, কিন্তু প্রমোদ তোমার কথা শোনেনি। না, দাদা কিছুদিন আগেই বলেছিল যে শেষবারে কাজ করছে, তারপর ওর কাছে নাকি অনেক টাকা আসবে, আর তারপর কখনো ওর চুরি করার দরকার হবে না। তুমি কি জানো প্রমোদের এই শেষ অপরাধটা কি ছিল? না, খুন করেছে ও। খুন? না, আবার দাদা খুনি হতে পারে না, খুনি হতে পারে না। এই ফটোটা দেখুন, এই হলো সেই লোকটা যাকে খুন করেছে আপনার দাদা। একে চেনেন আপনি? না। আচ্ছা, একটু ভেবে বলুন তো যে বিগত কয়েকদিনে কেউ প্রমোদের সাথে দেখা করতে এসেছিল যাকে আপনার সন্দেহ হয়? এমনিতে তো দাদার সঙ্গে দেখা করতে কেউ আসে না, কিন্তু কিন্তু দাদাকে
ফোনে কথা বলতে শুনেছিলাম আমি। ও কোনো এক ঋষির কথা বলতো। ঋষি? স্যার, ঋষি তো দীনেশের বিজনেস পার্টনার না? আর সাক্ষী তো বলেছিল ও ঋষিকে সন্দেহ করে। ঋষি, এই ঋষির সাথে আবার দেখা করতে হবে। স্যার আমি আপনাদেরকে সত্যি বলছি, আমি কোনো প্রমোদকে চিনি না। মিথ্যে 3 বার বলো আর 100 বার, মিথ্যে সত্যি হয়ে যায় না, বুঝেছো? স্যার আমি আপনাদেরকে মিথ্যে বলছি না। এই তোমার ফোন রেকর্ডস, আর এতে পরিষ্কার লেখা আছে যে গত সপ্তাহে তুমি কমপক্ষে 10 বার প্রমোদকে ফোন করেছো। এবারও কি বলবে তুমি কিছু জানো না? এটা তো আমার অফিসের ফোন রেকর্ডস। হ্যাঁ, এটা তোমার অফিসের ফোন রেকর্ডস। তোমার সেই অফিস যেখানে শুধু তুমিই একমাত্র ফোন করতে পারো। না স্যার, আমার অফিস থেকে যে কেউ ফোন করতে পারে। নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসাতে চাইছে। তোমার অফিসের কেবিন থেকে তুমি ছাড়া আর কে ফোন করবে? কে ফাঁসাতে চাইছে তোমায়? এই কাজটা নিশ্চয়ই জুলি করছে। জুলি আবার কে? দীনেশের সেক্রেটারি। জুলি দীনেশকে ভালোবাসতো, আর দীনেশ জুলির সাথে বিয়ে করার কথা দিয়েছিল। ও, সেক্রেটারির সাথে প্রেম? তারপর দীনেশ জুলিকে এটা বলে ঠকিয়েছিল যে ও নিজের ওয়াইফকে ডিভোর্স আর দেবে না। আচ্ছা, জুলি করেছে? তার মানে জুলি বদলা নেওয়ার জন্য প্রমোদকে বলে যে দীনেশকে মেরে ফেলো, তাই না? হ্যাঁ, আর আমার ফোন ইউজ করে আমাকেই ফাঁসিয়েছে। বস, কি কথা হচ্ছে ভাই? খুনিদের নাম দিয়ে আমরা গানের লড়াই খেলছি সালুকে। ঋষি, ভূমিকা, প্রমোদ, আর এখন জুলি, তাই না? আরে বাহ, দারুণ ব্যাপার তো। আমিও ঠিক সময় এসে গেছি তাল দিতে। কেন স্যার, আপনিও কি 2-1টা নতুন নাম বলবেন নাকি খুনির? না বিনীত, আমি আসলে এমন একটা কথা বলতে এসেছি যা দিয়ে তোমরা খুব সহজে খুনির কাছে পৌঁছাতে পারবে। তাহলে তাড়াতাড়ি বলো। বস, প্রমোদের ক্ষতটা নিচ থেকে ওপরের দিকে হয়েছে। স্যার তার মানে গুলি নিচ থেকে ওপরের দিকে চালিয়েছে? হ্যাঁ, গুলি নিচে থেকে ওপর দিকে মারা হয়েছে, আর প্রায় 1.5 ফুট দূর থেকে ছোঁড়া হয়েছে। কিন্তু স্যার, এটা কিভাবে হতে পারে? তার মানে খুনি ড্রাইভার সিটের নিচ থেকে গুলি চালিয়েছে? 1.5 ফুট দূর থেকে, নিচ থেকে ওপরের দিকে। গাড়িতে ড্রাইভার সিটে বসা প্রমোদের ওপর, নিচ থেকে ওপরের দিকে। তার মানে হলো গানটা ওখানে ড্রাইভার সিটের সামনেই থাকা উচিত। গাড়িটাকে তন্ন তন্ন করে খোঁজো, আবার ভালো করে দেখো, গানটা ওখানেই পাওয়া যাবে। স্যার, খুনি গাড়িতে ছিল না, তাহলে গানটা গাড়ির ভিতরে কি করে থাকলো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। পঙ্কজ, কখনো কখনো আমরা যেমন ভাবি তেমনটা ঘটে না। মানে স্যার, গানটা গাড়িতেই আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। একটা কাজ করো, গাড়িটা ভালো করে সার্চ করো। পঙ্কজ, একবার ড্রাইভারের সিটে বসো। প্রমোদের লাশটা আমরা ড্রাইভারের সিটেই পেয়েছিলাম, আর ওর গুলি লেগেছিল এই জায়গাটায়। যদি গুলিটা নিচ থেকে উপরের দিকেই চলে থাকে তাহলে তো ও নো, এই গুলিটা এই এসির ডাক থেকেই চলেনি তো। এসিতে আত্মা? ফ্রেডি আত্মা নয়, এসিতে বন্দুক লাগানো। যখন প্রমোদের লাশ পেয়েছিলাম তখন গাড়ির এসি অন ছিল আর কাঁচ নামানো ছিল। হ্যাঁ স্যার। যদি এসি অন থেকে থাকে তাহলে গাড়ির কাঁচ কেন নামানো ছিল? কিছু তো গন্ডগোল আছে। একবার বনেটটা খোলো তো।
এ আবার কি? এটা কিসের তার লাগানো? ও, এই দেখো, বন্দুক এখানে বসানো। কি দারুণ ব্যাপার! খুনি এই তারটাকে এই ট্রিগারের সঙ্গে বেঁধেছে আর অন্য প্রান্তটা এসির বাটনের সঙ্গে কানেক্ট করেছে। যেই প্রমোদ এসির বাটনটা অন করেছে, তারে টান পড়ে ট্রিগার দেবে গেছে আর গুলি চলে গেছে। আর এসির ব্লোয়ারের ভেতর থেকে প্রমোদের বুকে গুলিটা লেগে গেছে। আর যেহেতু এই বন্দুকটা এই সাইলেন্সার লাগানো আছে, গুলি চলার কোনো আওয়াজই হয়নি। তাই পঙ্কজ, একটা কাজ করো তো, একটু এসির বাটনটা অন করো তো। এই দেখো, তার মানে এই বন্দুক থেকেই গুলিটা চলেছিল। স্যার, আমি তো পুরো বোকা বনে গেছি। কখনো স্বপ্নে এটা আমি ভাবতেও পারিনি যে খুনি খুন করার জন্য একটা গভীর পরিকল্পনা করবে। কিন্তু স্যার, গাড়িটা চুরি করেছে প্রমোদ, কিন্তু এই গাড়ির মালিক হলো ভূমিকা। তার মানে হলো এসির মধ্যে বন্দুক প্রমোদের জন্য নয়, ভূমিকাকে মারার জন্যই লাগানো হয়েছিল। এক্স্যাক্টলি ফ্রেডি। প্রমোদ গাড়িটা চুরি করেছিল যাতে ও দিনেশের লাশটাকে লুকিয়ে ফেলতে পারে, কিন্তু সেটা করতে গিয়ে ও ভূমিকার বদলে নিজের জীবনটাই হারিয়ে বসলো। কিন্তু ভূমিকারও তো প্রাণের ঝুঁকি আছে। এই কাজটা যেই করে থাকুক, সে ভূমিকাকে মারার জন্য আবার চেষ্টা করবেই। ভূমিকাকে ফোন করে সাবধান করে দিই। ভূমিকা ফোন তুলছে না কেন? ওর কোনো বিপদ হলো না তো? কামিং কামিং, আসছি আমি। আরে, আপনারা এখানে? ভূমিকা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে? তো তাহলে ফোনটা কেন তুলছিলে না? ফোন? হ্যাঁ, ওই ফোনটা আমি সাইলেন্ট মোডে রেখেছি, সেই জন্যই শুনতে পাইনি। কিন্তু কি হয়েছে কি? ভূমিকা, কে এসেছে? হিমাংশু, ওনারা সিআইডি থেকে এসেছেন। আমি তোমাকে বলেছিলাম না আমার গাড়িটা চুরি হয়ে গেছিল। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার, আমি হিমাংশু, ভূমিকার হবু বর। ভূমিকা, দেখো, ভয় পেও না একদম। আসলে যে কথাটা আমরা তোমায় বলতে চলেছি সেটা জানা তোমার পক্ষে ভীষণ জরুরি। কিন্তু কি হয়েছে কি স্যার? সব ঠিক আছে তো? আমরা ওই লোকটার মৃত্যু রহস্য জানতে পেরেছি যে তোমার গাড়িটা চুরি করেছিল। কে? কে মেরেছে তাকে? যেই বন্দুক দিয়ে ওকে খুন করা হয়েছে, সেই বন্দুকটা আমরা আপনার গাড়ির এসির থেকে পেয়েছি। কি? গাড়ির এসিতে বন্দুক? এটা কি করে সম্ভব? এটা শুনে তো আমারও মাথা ঘুরে গেছে। খুনি বন্দুকটাকে এসিতে এমনভাবেই ফিট করেছিল যে এসি অন করলেই গুলি চলতো আর যে গাড়ি চালাচ্ছে সে মরে যেত। তার মানে ওই গাড়িটা যদি ওই দিন না চুরি হতো, তাহলে ওই লোকটার জায়গায় আমি গাড়ি চালাতাম, তাহলে তো আমি মারা যেতাম। হ্যাঁ, তুমি কাউকে সন্দেহ করো কি যে তোমাকে মারার জন্য এই ধরনের ষড়যন্ত্র করতে পারে? কিন্তু আমার তো কারোর সঙ্গে কোনো শত্রুতাই নেই। প্লিজ স্যার, যেভাবেই হোক খুনিকে ধরুন প্লিজ স্যার। ভূমিকার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না স্যার, প্লিজ। আপনি ঘাবড়াবেন না একদম। কেস এখন সিআইডির হাতে আছে, ভূমিকার কিচ্ছু হবে না। কিন্তু স্যার, গাড়ি সার্ভিসিংয়ে দেওয়ার আগে আমি প্রতিদিনই গাড়ির এসি ইউজ করতাম, তখন কেন গুলি চলেনি? কারণ তোমার গাড়ির সঙ্গে যাবতীয় কারসাজি ওই সার্ভিস সেন্টারেই করা হয়েছিল। ওখানকার কোনো মেকানিকই এসিতে বন্দুক ফিট করেছিল। স্যার, এই হলো জুলি। আচ্ছা, তো আপনি হলেন দীনেশ বাবুর সেক্রেটারি? স্যার, সেক্রেটারি হওয়া তো কোনো দোষের নয়। না, কিন্তু বসের খুন করে দেওয়াটা তো অপরাধ। খুন? আমি আমি কেন ওনাকে খুন করব? মিথ্যা কথা বলো না। তুমি দিনেশকে ভালোবাসতে না, আর দিনেশ ওর বউ সাক্ষীকে ডিভোর্স দেবে না বলে তুমি ওকে খুন করে দিয়েছো। এটা মিথ্যে কথা। আমি তো দিনেশকে ভালোবাসতাম, তাহলে ওকে কেন খুন করব? আমি ওকে এতটাই ভালোবাসতাম যে যদি সুযোগ হতো তাহলে ওকে সরিয়ে আমি নিজেই মৃত্যুবরণ করতাম। আসলে আজকাল এরকম ভালোবাসা দেখা যায় না, শুধু গল্পের বইতেই পড়া যায়। আচ্ছা, দীনেশ বাবু আপনাকে ঠিক এরকমই ভালোবাসতো? হ্যাঁ, ও তো শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল।
সাক্ষীকে ডিভোর্স দেওয়ার জন্য। আর তারপর শুধু আমরা দুজন থাকতাম আর আমাদের স্বপ্নের সংসার। আমি বলছি স্যার, এই সাক্ষী দিনেশকে খুন করেছে। কিন্তু সাক্ষী কেন ওকে মারবে? কারণ সাক্ষী দিনেশকে ঠকাচ্ছিল। ঠকাচ্ছিল? কিরকম কিরকম ঠকানো? ও অন্য কাউকে ভালোবাসতো। কাকে? ওই লোকটা এখানেই, এই ঘরেই রয়েছে। ঋষি স্যার। কি তোমার মাথা ঠিক আছে তো? দাদা তোমার আসল রূপ সিআইডির সামনে বের করে দিয়েছে বলে তাই তুমি তার বদলা এইভাবে নিচ্ছ, ওনাকে মিথ্যে বদনাম দিয়ে? আমি কোনো দোষারোপ করছি না, আমি সেটাই বলছি যেটা দিনেশ আমাকে বলেছিল। স্যার আপনি এর কথা বিশ্বাস করবেন না, এরকম কিচ্ছু নেই। আপনি নিজেই ভাবুন, যদি আমার আর সাক্ষীর মাঝখানে কিছু থাকতোই তাহলে দিনেশের মৃত্যুর দোষটা আমার ঘাড়ে কেন চাপাতো? ঠিক আছে, ভাববো। আর সাক্ষী তোমাকে ভালোবাসে কি না সেটাও ভেবে দেখব। কি এসিতে গান? কিন্তু এসিতে গান কেন ফিট করতে যাবে? আমাকে মারার জন্য। ঈশ্বরকে অজস্র ধন্যবাদ যে আমার গাড়িটা চুরি হয়ে গেছিল, তা না হলে আমি এখানে আজ দাঁড়িয়ে থাকতাম না। ভূমিকার কারের সার্ভিসিং কে করেছিল? স্যার ওই ছেলেটা রাজু যে আপনাদের গাড়ি ধুয়েছিল। রাজু? একটু ডাকো তো রাজুকে। কিন্তু স্যার ও তো কাজে আসা বন্ধ করে দিয়েছে। কেন? জানি না স্যার, দেখলাম ওর বাড়িতে তালা দেওয়া আছে আর ফোনটাও বন্ধ। স্যার এই সব কাজ এই রাজুই করেছে। ওই এই গাড়ি সার্ভিস করানোর সময় গানটা ফিট করে দেয় ভিতরে। পঙ্কজ, এখানকার বাকি মেকানিকের কাছে রাজুর ব্যাপারে জিজ্ঞাসা করো, খোঁজ করো ও কোথায় যেতে পারে। হ্যাঁ স্যার। আমার তো খুব ভয় করছে, ওই খুনিটা এখনো ধরা পড়েনি। প্লিজ স্যার ওকে ধরুন, আমার ভূমিকার যেন কিচ্ছু না হয়। দেখুন, আপনি টেনশন করবেন না, ভূমিকার কিচ্ছু হবে না। আমাদের একজন লেডি অফিসার সব সময় থাকবে ওর সাথে, ঠিক আছে? হ্যালো শ্রেয়া। এটা আপনি কি বলছেন? আমি ঋষিকে ভালোবাসবো? কখনোই নয়। তাহলে দিনেশের সেক্রেটারি জুলি এই কথা কেন বললো যে আপনি আর ঋষি একে অন্যকে ভালোবাসেন? আমি জানি না। দেখুন সাক্ষী দেবী, বিনা আগুনে কিন্তু ধোয়া ওঠে না। আচ্ছা এটা বলুন যে দিনেশ আপনাকে ডিভোর্স কেন দিতে চেয়েছিল? স্যার, সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আর সেরকমই আমাদের বাড়িতেও হতো। তার মানে তো এই নয় যে আমরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেব। আপনি কি জানতেন যে দিনেশ আর জুলির মধ্যে অ্যাফেয়ার চলছে? হ্যাঁ স্যার, আমি জানতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে দিনেশ ওর নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে আর ও একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। কিন্তু আপনার জুলির আর দিনেশের ট্রায়াঙ্গেলের মাঝখানে এই ঋষি কোথা থেকে এলো? স্যার, ঋষি আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম না। আর ও আমাকে এটা বারবার বলেছে যে যেন আমি দিনেশকে ছেড়ে দিই। আমি আমার স্বামীকে ঠকাবো, এত খারাপ কথা আমি কখনো ভাবতেও পারিনি। তাহলে এটা কি সাক্ষী দেবী? এই দেখুন স্যার। ও, তাহলে এটার ব্যাপারে আপনি কি বলবেন? স্যার, এটা তো ব্যাস এমনি। ব্যাস এমনি? বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে চলুন। কোথায় কোথায়? ঋষির বাড়িতে আবার কোথায়? আপনার প্রেমিকের সাথে কথা বলতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স।
স্যার ওই বন্দুকটার ব্যাপারে জানতে পেরে গেছি, যেটা ভূমিকার গাড়িতে লাগানো হয়েছিল। ওই গানটা সিদ্ধান্ত হরিশের নামে রেজিস্টার্ড স্যার। সিদ্ধান্ত হরিশ? হ্যাঁ স্যার, সিদ্ধান্ত হরিশ, ভূমিকার বাগদত্তার বাবা। ওহো, তার মানে হচ্ছে ভূমিকার জীবন কোনো বাইরের লোক নয়, ওর হবু স্বামীই নিতে চায়। সেই জন্যই গাড়িতে ওই বন্দুক ফিট করিয়েছিল। শ্রেয়াকে এক্ষুনি জানানো দরকার। দয়া স্যার? হ্যাঁ স্যার। হ্যালো শ্রেয়া, আমার কথা মন দিয়ে শোনো। লোডশেডিং হয়ে গেল স্যার, এখানে লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হয়ে গেল? শোনো শ্রেয়া, তুমি খুব সাবধান থাকবে। হ্যালো হ্যালো শ্রেয়া, হ্যালো শ্রেয়া। ও নো, শ্রেয়া আর ভূমিকা দুজনেই দেখছি বিপদে পড়েছে। লেটস গো। সাক্ষী, সাক্ষী তুমি এখানে কি করছো? সাক্ষী, এখানে কি করছো? যদি সিআইডি জানতে পারে তাহলে? তাহলে ব্যান্ডের বাজনা বাজিয়ে আপনাদের দুজনকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। সিআইডি? তার মানে তুমি সিআইডিতে সবকিছু বলে দিয়েছো? এত বড় ধোঁকা দিলে তুমি আমাকে? না হর্ষ, আমি এদেরকে কিচ্ছু বলিনি। এরা নিজেরাই সবটা জেনে ফেলেছেন। আরে আরে কোথায়? এই এই কি ব্যাপার অফিসার, আপনারা এত রাতে আমার বাড়িতে? রাত কোথায় আর দিন কোথায়, কি বাড়ি কি অফিস, খুনিকে ধরার জন্য সিআইডি কে যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে হয়। খুনি? কে খুনি? এই যেতে দাও আমাকে, নাহলে নাহলে একে মেরে দেবো আমি। না, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই আমাকে খুন করবি? ক্ষমা করো দাদা, তোমার থেকে আমি নিজেকে বেশি ভালোবাসি। না, ও ঠিক আছে ঋষি, দেখো ছোট ভাই বলছে তো যেতে দাও। হ্যাঁ যেতে দাও। হ্যাঁ ঠিক আছে হর্ষ, তুমি যাও। বিনীত, যেতে দাও ওকে। ওকে। তুই দাদাকে ছুরি মারবি? হ্যাঁ, আমি আর সাক্ষী একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার সব থেকে বড় শত্রু ছিল সাক্ষীর স্বামী দীনেশ আর আর দাদা। আর সেই জন্য তোমরা দুজন মিলে প্ল্যান করলে, প্রমোদকে সুপারি দিলে দীনেশকে মারবার জন্য, আর এমন জাল বেছালে যে সমস্ত প্রমাণ ইশারা করে তোমার দাদা ঋষির দিকে। একটা চালিয়ে দীনেশ আর ঋষি আমাদের রাস্তা থেকে সরেছে তো, আর ওদের কোম্পানি, ওদের সব টাকা পয়সা আমাদের হয়েছে তো। কিন্তু সিআইডি তোমাদের স্বপ্নের উপর জল ঢেলে দিল। তোর আমার সম্পত্তির প্রয়োজন ছিল, সেটা আমায় বলতেই পারতিস। তোকে টাকা কি, আমার নিজের জীবন দিয়ে দিতাম। এসব মুখে অনেক কিছু বলা যায়। যদি এতটাই ভালোবেসে থাকো তাহলে আমার জায়গায় তুমি জেলে চলে যাও না, ফাঁসিতে ঝুলে যাও দেখি। লজ্জা হওয়া উচিত তোমার। তোমার দাদার ভালোবাসার যোগ্য নও তুমি। খুন তোমরা দুজন মিলে করেছো, তাই ফাঁসিও তোমাদের দুজনেরই হবে। শ্রেয়া, ও নো, শ্রেয়া, শ্রেয়া অজ্ঞান হয়ে গেছে। জল নিয়ে এসো পঙ্কজ, জ্ঞান ফেরাতে হবে।
দেখ, এবার তুই হয় কেঁদে নে না হেসে নে, মরতে তোকে তো হবেই, মরতে তো তোকে হবেই। কে রে তোরা? ছাড় আমাকে, ছাড়। রাজু, হ্যাঁ? তো তুই গাড়ির এসিতে ওই বন্দুক ফিট করেছিলি? স্যার আমাকে বাঁচান প্লিজ স্যার, ও আমাকে মেরে ফেলবে। তুই টাকা দিয়েছিলিস তো একে এসিতে বন্দুক ফিট করার জন্য? আমি কোনো টাকা দিইনি স্যার, আমি কেন টাকা দিতে যাব? আমি টাকা দিয়েছিলাম। ভূমিকা তুমি? আমাদের তো মনে হচ্ছিল যে তোমায় কেউ মারতে চায়। ভুল ভেবেছিলেন আপনারা। আর যদি এখন আপনারা চান যে কার্টুন অফিসারের খুলিটা আস্ত থাকুক, তাহলে রাজুকে ছেড়ে দিন। পাগলামে ছাড়, বন্দুক নিচে রাখ। সরে যাও সামনে থেকে। হিমাংশুর মারা যাওয়াটা খুব দরকার। সরে যাও আমি বলছি। বন্দুকটা নামাও, না হলে তোমার খুলি উড়িয়ে দেব। কার্টুন অফিসার, তুমি কি ভেবেছিলে আমাকে অজ্ঞান করে দিয়ে তুমি সিআইডির চোখে তুলে দেবে? আমি হিমাংশুর বাড়ি থেকে ওর গানটা চুরি করেছিলাম আর রাজুকে বলেছিলাম যে আমার গাড়ির এসিতে যেন ওটা লাগিয়ে দেয়। হিমাংশুকে মারার এর থেকে বেটার প্ল্যান ছিল না আমার কাছে। কিন্তু তুমি আমাকে মারতে কেন চাইছিলে? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। দম বন্ধ হয়ে আসে আমার তোমার এই ভালোবাসা দেখুন দাঁড়িতে। না শ্বাস নেবার স্বাধীনতা, না কারোর সাথে কথা বলার অনুমতি। আরে যদি আমি সম্পর্ক ভেঙে যাওয়ার কথা বলতাম তো মারতো আমাকে, বলতো যে আমার বাবা মাকে মেরে ফেলবে। আপনারাই বলুন না আমি কি করতাম। এ সত্যি বলছে? হ্যাঁ স্যার আসলে মহিলার গায়ে হাত তুলিস তুই? যে মহিলাদের সম্মান করে না তার শুধু একটাই ওষুধ, চলট। আমি ভূমিকাকে হারাতে ভয় পেতাম স্যার, এই জন্যই এই সমস্ত কাজ করেছিলাম। আরে এমন লোকের তো মরে যাওয়াই উচিত। সেই জন্য আমি ভেবেছিলাম যে এটাকেই পাঠাবো সার্ভিস সেন্টারে আমার গাড়িটা আনার জন্য। তারপর গাড়ির এসিটা অন করবে আর মারা যাবে ও, কারোর কোনো সন্দেহই হবে না। আর ওই গাড়িটা প্রমোদ চুরি করে নিল, বেফালতু মরে গেল। তুমি যাকে মারতে চেয়েছিলে হয়তো সে বেঁচে আছে ঠিকই, কিন্তু জেনে হোক বা না জেনে একটা খুনিকে খুন করেছো তুমি। তোমার বিচার আদালতই করবে।